আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরও একটি পর্ব শুরু করছি। আর এই পর্বে আমরা মূলত সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন নিয়ে কথা বলবো, যেখানে আমাদের মূল স্ট্রাকচার হচ্ছে একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টের পরে হ্যাভ টু বা হ্যাজ টু, এরপরে ভার্বের বেস ফর্ম বা মূল ভার্ব এবং এক্সটেনশন যুক্ত যে বাক্যগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা এই ধরনের বাক্য বা এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার কখন আমরা ইউজ করি সেটা নিচের উদাহরণগুলো থেকে আমরা মূলত বুঝতে পারবো। আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আপনাকে আমার অনুরোধটি রাখতে হবে, আপনাকে নীলার সঙ্গে যোগাযোগ করতে হবে, রাসেলকে অফিসে যেতে হবে, আমাদেরকে নিয়মিত কলেজে যেতে হবে, আমার কয়েকজন বন্ধুকে কিছু বই সংগ্রহ করতে হবে, আমি নিশ্চিত যে তোমাকে আজ বাসায় থাকতে হবে, ভালো ফলাফলের জন্য আমাদেরকে মূল বই পড়তে হবে। এই সবগুলো সেন্টেন্সে আমরা মূলত একটি কমন জিনিস দেখতে পাচ্ছি, কোনো কিছু করতে হবে, সাবজেক্ট বা কর্তাকে কোনো কিছু করতে হবে। যেমন আমাকে যেতে হবে, তোমাকে খেতে হবে, তাকে ঘুমাতে হবে, তাদেরকে খেলতে হবে, ঠিক আছে? এই ধরনের কোনো কিছু করতে হবে প্রেজেন্ট ফর্ম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ টু অথবা হ্যাজ টু বসাতে পারি বা বসিয়ে ট্রান্সলেশন করতে পারি। কখনো কখনো গুরুত্ব দেওয়ার জন্য আমরা মাস্ট ব্যবহার করতে পারি, সেটি ডিফারেন্ট কেস, আমরা সেগুলো নিয়ে হয়তো পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমরা মূলত আমাদের যে প্রথম বাক্য এটি দিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাই। আপনাকে আমার অনুরোধটি রাখতে হবে। এখানে সাবজেক্ট কাকে এই কাজটি করতে হবে, রাইট? আপনাকে। সো আপনি এখানে সাবজেক্ট। সো সাবজেক্ট আপনি বা তুমি বা তোমরা, এর ইংরেজি হচ্ছে ইউ। সো আমি যদি বলি আপনাকে আমার অনুরোধটি রাখতে হবে, দেন সাবজেক্ট হিসাবে প্রথমে ইউ বসবে। দেন ইউ থার্ড পারসন সিঙ্গুলার যদি না হয়, অবশ্যই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পর হ্যাভ টু বসবে, রাইট? হ্যাভ টু। সো ইউ হ্যাভ টু, তোমাকে করতে হবে বা কিছু রাখতে হবে, হোয়াট এভার আমরা যেটাই বলতে চাই না কেন, তাহলে আপনাকে অনুরোধটি রাখতে হবে। সো অনুরোধ রাখা এর ইংরেজি হচ্ছে কিপ দ্য রিকোয়েস্ট। অনুরোধটি রাখা হচ্ছে, কিপ মানে রাখা, আমরা জানি। সো ইউ হ্যাভ টু কিপ, আপনাকে রাখতে হবে। সো ইউ হ্যাভ টু কিপ দ্য রিকোয়েস্ট, রাইট? আপনাকে অনুরোধটি রাখতে হবে বা তোমাকে অনুরোধটি রাখতে হবে। যদি এর ট্রান্সলেশন আমরা করি, দেন আমরা বলবো ইউ হ্যাভ টু কিপ দ্য রিকোয়েস্ট। ইউ হ্যাভ টু কিপ দ্য রিকোয়েস্ট, রাইট? সো এইটাই হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার এবং একটা বেসিক ফর্ম একটা সেন্টেন্সের। এর সাথে অন্য কারণ থাকতে পারে যে তোমাকে এই জন্য রিকোয়েস্টটি রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। ইউ হ্যাভ টু কিপ দ্য রিকোয়েস্ট, ঠিক আছে? আপনাকে আমার, ইউ হ্যাভ টু কিপ মাই রিকোয়েস্ট, রাইট? সো আপনাকে আমার অনুরোধটি রাখতে হবে, দেন ইউ হ্যাভ টু কিপ মাই রিকোয়েস্ট, রাইট? যেহেতু আমার বলেছি, তাহলে আমরা আর যদি আমরা বলতাম আপনাকে অনুরোধটি রাখতে হবে, দেন ইউ হ্যাভ টু কিপ দ্য রিকোয়েস্ট। বাট আমরা যেহেতু বলছি আপনাকে আমার অনুরোধটি রাখতে হবে, দেন মাই রিকোয়েস্ট। সো ইউ হ্যাভ টু কিপ, আপনাকে রাখতে হবে মাই রিকোয়েস্ট, আমার অনুরোধটি। সো এইভাবে কিন্তু আমরা আমাদের এই ট্রান্সলেশন করতে পারি। এখন যদি আমি বলতে চাই যে তাকে আমার রিকোয়েস্টটি রাখতে হবে, দেন হি হ্যাজ টু, বিকজ হি ইজ দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অথবা সে যদি মহিলা হতো তাহলে আমরা বলতাম শি হ্যাজ টু কিপ মাই রিকোয়েস্ট, or she has to keep the request, right? So আমার অনুরোধটি রাখতে হবে। এখন আমি যদি বলি তোমাকে তার রিকোয়েস্টটি রাখতে হবে, then you have to keep her বা his request, right? So পুরুষ হলে আমরা his বলবো, আর মহিলা হলে অবশ্যই আমরা her বলবো। So you have to keep his request or you have to keep her request. আমি যদি বলি যে আপনাকে নীলার রিকোয়েস্টটি রাখতে হবে, then you have to keep নীলাস রিকোয়েস্ট। You have to keep Nila's request. So that is a different case. আমরা হয়তো অন্য সময় ধরনের সাবজেক্টগুলো বা বিষয়গুলো আলোচনা করব যেখানে অন্য কোনো ফর্ম ব্যবহার হয়, আমার, তোমার, আমাদের ব্যতীত। সো আমরা সেগুলো পরবর্তীতে হয়তো কোনো কারণে আলোচনা করতে পারি। সো বাবাকে আমার রিকোয়েস্টটি রাখতে হবে। মাই ফাদার হ্যাজ টু কিপ মাই রিকোয়েস্ট, বিকজ বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? আমার বন্ধুদেরকে আমার রিকোয়েস্ট রাখতে হবে। সো মাই ফ্রেন্ডস হ্যাভ টু কিপ মাই রিকোয়েস্ট। মাই ফ্রেন্ডস
যদি অনেকগুলো বন্ধু হয় তাহলে হ্যাভ টু, আর যদি একজন বন্ধু হয় তাহলে আমরা হ্যাজ টু ব্যবহার করব। সো দ্যাট ইজ দ্য ফর্ম। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটি নিয়ে কথা বলি, যেখানে বলা হচ্ছে আপনাকে নীলার সঙ্গে যোগাযোগ করতে হবে। সো আপনাকে যোগাযোগ করতে হবে, দেন ইউ হ্যাভ টু, তোমাকে বা আপনাকে করতে হবে। যোগাযোগ মিন্স হচ্ছে কমিউনিকেশন। সো আমরা বলছি ইউ হ্যাভ টু এর ভার্ব কমিউনিকেট, রাইট? সো ইউ হ্যাভ টু কমিউনিকেট, COMMU, কমিউনিকেট। ইউ হ্যাভ টু কমিউনিকেট, আপনাকে যোগাযোগ করতে হবে বা তোমাকে যোগাযোগ করতে হবে কার সঙ্গে? উইথ নীলা, রাইট? কারোর সঙ্গে যখন আমরা বলি তখন আমরা বলি উইথ, দেন আমরা বলবো উইথ নীলা। সো আপনাকে নীলার সঙ্গে যোগাযোগ করতে হবে। সো ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ নীলা, রাইট? সো আমি যদি বলি আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, দেন আমরা বলবো ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ মি, রাইট? ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ মাই ফাদার, আমার বাবার সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে, রাইট? কোনো কিছু পাবার জন্য, টু গেট দ্যাট থিং ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ মাই ফাদার, আপনাকে কোনো কিছু পাবার জন্য বা ওই বিষয়টি পাবার জন্য আমার বাবার সঙ্গে যোগাযোগ করতে হবে। সো তাকে বা রহিমকে যোগাযোগ করতে হবে, রহিমকে আমার বাবার সঙ্গে যোগাযোগ করতে হবে। সো রহিম হ্যাজ টু কমিউনিকেট, বিকজ রহিম ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা ইউ এর পরিবর্তে এখানে আমরা বলবো রহিম, অ্যান্ড হ্যাভ টু এর পরিবর্তে আমরা বলবো হ্যাজ টু, বিকজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পরে হ্যাজ টু বসে। সো ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ নীলা, আপনাকে নীলার সঙ্গে যোগাযোগ করতে হবে। ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু আমাদের এই সেন্টেন্স এর সাবজেক্ট এবং অবজেক্টগুলো পরিবর্তন করে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করতে পারি। রাসেলকে অফিসে যেতে হবে। সো রাসেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা বলবো রাসেল হ্যাজ টু, রাইট? সো রাসেলকে করতে হবে কি? গো, মানে যেতে হবে, হ্যাজ টু গো। কোথায় যেতে হবে? দ্য অফিস, বা সরি, টু হ্যাজ টু গো টু দ্য অফিস, রাইট? এরপর একটা টু হয়, টু দ্য অফিস। তাহলে রাসেলকে অফিসে যেতে হবে, রাসেল হ্যাজ টু গো টু দ্য অফিস, রাসেলকে অফিসে যেতে হবে। বা তোমার বাবাকে অফিসে যেতে হবে, দেন ইয়োর ফাদার হ্যাজ টু গো টু দ্য অফিস, রাইট? সো আমরা এইভাবে কিন্তু আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। সো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটা সেম, আমরা শুধু এই স্ট্রাকচারে আমাদের সাবজেক্টটা এবং আমাদের অবজেক্টটা পরিবর্তন করব, এবং সাবজেক্ট অনুযায়ী যদি এটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্বের প্রতি খেয়াল রাখতে হবে। সো এই বিষয়গুলো যদি আমরা রেগুলার প্র্যাকটিস করতে পারি তাহলেই কিন্তু আমরা খুব সহজে আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারবো। সো আমরা এর পরের যে সেন্টেন্স সেটি দেখছি, আমাদেরকে নিয়মিত কলেজে যেতে হবে। আমাদেরকে কলেজে যেতে হবে, দেন আমাদেরকে মানে উই হ্যাভ টু আমাদেরকে করতে হবে, কি করতে হবে? উই হ্যাভ টু গো টু কলেজ, রাইট? আমাদেরকে কলেজে যেতে হবে নিয়মিতভাবে মানে হচ্ছে রেগুলারলি, আমাদেরকে নিয়মিতভাবে কলেজে যেতে হবে। সো আমরা বলবো যে এই নিয়মিতভাবে এর ইংরেজি হচ্ছে রেগুলারলি। ঠিক আছে? রেগুলারলি। তাহলে আমরা বলতে পারবো রেগুলারলি। সো উই হ্যাভ টু গো টু কলেজ রেগুলারলি। বাট আমরা যদি বলি এখনই যেতে হবে, দেন উই হ্যাভ টু গো টু কলেজ নাও, এখনই যেতে হবে। সো আমরা যা বলতে চাই আমরা তারই ইংরেজি ওয়ার্ডগুলো আমাদের যথাস্থানে ব্যবহার করে আমরা কিন্তু ট্রান্সলেশন করতে পারি। এখন এখানে আমরা একটা সেন্টেন্স দেখছি, এই সেন্টেন্সে যেটা বলা হচ্ছে আমার কয়েকজন বন্ধুকে কিছু বই সংগ্রহ করতে হবে। সো আমার কয়েকজন বন্ধুকে, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, এইটা টোটাল মিলে একটা সাবজেক্ট, আর বই সংগ্রহ করতে হবে এটা বাকি অংশ। সুতরাং আমার কয়েকজন বন্ধু এর ইংরেজি হচ্ছে সাম অফ মাই ফ্রেন্ডস, রাইট? সাম অফ মাই ফ্রেন্ডস মানে আমার কয়েকজন বন্ধুকে কি করতে হবে? আমার কয়েকজন বন্ধু মানে এটা প্লুরাল ফর্ম, দেন হ্যাভ টু। ঠিক আছে? সো আমার কয়েকজন বন্ধুকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। সংগ্রহ করা এর ইংরেজি হচ্ছে কালেক্ট। সো আমরা বলছি সাম অফ মাই ফ্রেন্ড হ্যাভ টু কালেক্ট,
কি সংগ্রহ করতে হবে? দেন বুকস, কিছু বই, তাহলে সাম বুকস। আর যদি শুধু বই তাহলে আমরা বলবো বুকস। সো আমরা এখানে কিছু বই আছে তাহলে আমরা বলবো সাম বুকস। আমার বন্ধুদেরকে বা আমার কয়েকজন বন্ধুকে কিছু বই সংগ্রহ করতে হবে। সাম অফ মাই ফ্রেন্ডস হ্যাভ টু কালেক্ট সাম বুকস। হ্যাঁ, সো এটা কিন্তু আমরা খুব সহজেই ট্রান্সলেট করতে পারলাম। এখন আমি নিশ্চিত যে তোমাকে আজ বাসায় থাকতে হবে, তাহলে তোমাকে বাসায় থাকতে হবে এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। সেখানে আমাদের আনুষঙ্গিক কিছু জিনিস আছে। আমি নিশ্চিত যে, আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে এর ইংরেজি হচ্ছে আই এম শিওর দ্যাট। দেন ইউ হ্যাভ টু স্টে, থাকা, থাকা মানে স্টে করা। সো ইউ হ্যাভ টু স্টে। দেন আমরা আমি নিশ্চিত যেই এই অংশটার জন্য বলছি আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, আমি নিশ্চিত যে তোমাকে বাসায় থাকতে হবে। দেন ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু, হ্যাভ টু, থাকা মানে হচ্ছে স্টে। সো আই এম শিওর দ্যাট ইউ হ্যাভ টু স্টে। ঠিক আছে, কোথায় থাকতে হবে? বাসায় থাকতে হবে। তাহলে বাসায় মানে হচ্ছে অ্যাট হোম, অ্যাট হোম। আর আজ এর ইংরেজি হচ্ছে টুডে। সো আমরা বলছি ইউ হ্যাভ টু স্টে অ্যাট হোম টুডে। অ্যান্ড আমি যেহেতু প্রথমে বলেছি আমি নিশ্চিত যে, সো এর ইংরেজি হচ্ছে আই এম শিওর দ্যাট। সো আমরা বলবো আই এম শিওর দ্যাট ইউ হ্যাভ টু স্টে অ্যাট হোম টুডে। সো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। অ্যাকচুয়ালি তোমরা যারা আমাকে শুনছো বা আপনারা যারা আমাকে শুনছেন তাদেরকে অবশ্যই এগুলো প্র্যাকটিস করার জন্য আমার কথার সাথে সাথে রিপিট করতে হবে। না হলে এটা কিন্তু আমরা যখন বলতে চাইবো তখন আর বলতে পারবো না। সো আই এম শিওর দ্যাট ইউ হ্যাভ টু স্টে অ্যাট হোম টুডে। এখন এখানে আমরা আরেকটি বাক্য দেখছি যেখানে বলা হচ্ছে ভালো ফলাফলের জন্য। সো ভালো ফলাফলের জন্য এটা কিন্তু আমাদের বাক্যের মূল পার্ট নয়, আমাদেরকে মূল বই পড়তে হবে, এটা হচ্ছে মূল পার্ট। সো আমরা ভালো ফলাফলের জন্য এটা ট্রান্সলেশনটা পরে করছি। আমরা বলছি আমাদেরকে মূল বই পড়তে হবে। দেন উই হ্যাভ টু রিড, আমাদেরকে পড়তে হবে মূল বই, দ্য টেক্সট বুক, রাইট। ভালোভাবে যদি বলি তাহলে আমাদেরকে মূল বই পড়তে হবে ভালো ফলাফলের জন্য। সো আমরা বলতে পারি এটার ইংরেজি হচ্ছে উই হ্যাভ টু রিড, আমাদেরকে পড়তে হবে, হ্যাঁ, মূল বই মানে হচ্ছে দ্য টেক্সট বুক। উই হ্যাভ টু রিড দ্য টেক্সট বুক, আমাদেরকে মূল বই পড়তে হবে কিসের জন্য? ফর গুড রেজাল্ট। সো ফর গুড রেজাল্ট এটা আমরা বাক্যের পরেও বলতে পারি অথবা আমরা এখানে শুরুতেও বলতে পারি। আমরা যে এরকম ফর গুড রেজাল্ট, ফর গুড রেজাল্টস উই হ্যাভ টু রিড ফর গুড রেজাল্ট। আমরা এখানে ফর এ বলবো, ফর এ গুড রেজাল্ট, একটা ভালো ফলাফলের জন্য। ফর এ গুড রেজাল্ট উই হ্যাভ টু, আমাদের ডাব্লিউটা ছোট হাতের করে দিচ্ছি। সো ফর এ গুড রেজাল্ট, একটা ভালো ফলাফলের জন্য উই হ্যাভ টু রিড দ্য টেক্সট বুক, আমাদেরকে মূল বই পড়তে হবে। যদি আমরা বলি ভালোভাবে বা, তাহলে আমরা বলবো প্রপারলি। তাহলে আমরা যদি এখানে সেন্টেন্সে ভালোভাবে বলি তাহলে যে আমাদের ভালোভাবে মূল বই পড়তে হবে, দেন উই হ্যাভ টু রিড দ্য বুক অর দ্য টেক্সট বুক প্রপারলি, তখন আমরা প্রপারলি শব্দটা ব্যবহার করব। কেন? ফর গুড রেজাল্ট, ফর এ গুড রেজাল্ট, রাইট। সো আমরা বলতে পারি উই হ্যাভ টু রিড দ্য বুক, উই হ্যাভ টু রিড দ্য টেক্সট বুক প্রপারলি ফর এ গুড রেজাল্ট, অথবা ফর এ গুড রেজাল্ট উই হ্যাভ টু রিড দ্য টেক্সট বুক। এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো চালিয়ে নিতে পারবো। লাস্ট এই সেন্টেন্সটিতে আমরা বলছি ভালো ফলাফলের জন্য সবাইকে পরীক্ষা দিতে হবে। সো পরীক্ষা দিতে হবে সবাইকে, তাহলে এভরিবডি, সবাই এর ইংরেজি হচ্ছে এভরিবডি। এভরিবডির সাধারণত আমরা এটা এভরিবডির ক্ষেত্রে আমরা মনে রাখবো এভরিবডি প্রত্যেককে, এটা একটা সিঙ্গুলার ফর্ম। সো এভরিবডি সিঙ্গুলার হওয়ার কারণে এখানে হ্যাজ টু হবে, হ্যাজ টু। সো এভরিবডি হ্যাজ টু কি? পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়া মানে সিট ফর এক্সাম, সিট ফর এক্সাম। সো সিট ফর দ্য এক্সামিনেশন, রাইট। সো সিট ফর দ্য এক্সামিনেশন, ঠিক আছে, কিসের জন্য? ফর এ গুড রেজাল্ট, আগের মতো ফর এ
গুড রেজাল্ট। সো আমরা এইভাবে কিন্তু আমাদের ট্রান্সলেশন করতে পারি যে ভালো ফলাফলের জন্য, এটা আমরা ফর এ গুড রেজাল্ট সামনেও নিয়ে যেতে পারি। সো আমরা বলতে পারি ফর এ গুড রেজাল্ট এভরিবডি হ্যাজ টু সিট ফর দ্য এক্সামিনেশন, অথবা আমরা বলতে পারি এভরিবডি হ্যাজ টু সিট ফর দ্য এক্সামিনেশন ফর এ গুড রেজাল্ট। সো আমরা আমাদের একটি ট্রান্সলেশনকে আসলে অনেকভাবেই করা যায়, আমরা যে কোনো প্রপার ওয়েতেই কিন্তু আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। সো তোমরা তোমাদের ট্রান্সলেশনগুলো করার ক্ষেত্রে অরিড হবে না, বরং কাছাকাছি যে কোনো একটা ফরম্যাটে করবা। পরে যখন তোমরা আরো বিস্তারিত বা ভালোভাবে জানবে, তখন হয়তো আরো সুন্দর করে আরো অ্যাকুরেটলি ট্রান্সলেশনগুলো করতে পারবে। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবে। ধন্যবাদ।